নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে রবীন্দ্রনাথ মৈত্রের লেখা ত্রিলোচন কবিরাজ। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। আর কোনো শব্দ কানে আসিতেছিল না, শুধু পায়ের খড়মজোড়ার সঙ্গে ফুটপাত ঘর্ষণের ফলে অবিশ্রাম নানা ছন্দে খটাস খটাস ধ্বনি উঠিতেছিল। তাহাই শুনিতে শুনিতে উদ্ভ্রান্ত হইয়া চলিতেছিলাম। সমস্ত জীবনটা ব্যর্থ মনে হইতেছিল। সকালে জেন্টস রেস্তোরাঁ ডি লুক্সে 1 পয়সার 1 কাপ চায়ের সঙ্গে 3 দিনকার বাসি রুটির একখানা পোড়া টোস্ট খাইয়াছিলাম। ক্রমাগত তাহারই ঢেকুর উঠিতেছিল। সমস্ত দিন বাড়ি ফিরিব না সংকল্প লইয়া বাহির হইয়াছিলাম, কিন্তু কোথায় দিন কাটাইব স্থির করিয়া উঠিতে পারিতেছিলাম না। পরিচিত 2-1টি বন্ধুর বাড়ি কাছেই ছিল, যাইতে পারিতাম, কিন্তু মনে মনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের উপরই কেমন বিরক্ত হইয়া উঠিয়াছিলাম। কাহারও কাছে যাইতে প্রবৃত্তি হইল না। 2-1টি ঝি বাজা লইয়া পাশ দিয়া চলিয়া গেল, ফিরিয়াও চাহিলাম না। প্রতি মুহূর্তেই মন উত্তরোত্তর সংসারে বিতরাগ হইয়া উঠিতেছিল। সমস্ত জগৎটাই যদি কেওড়াতলা অথবা কাশীমিত্রের ঘাট হইয়া যাইত, তাহাতেও কোনো আপত্তি ছিল না। সহসা পথের ধারের একটি ঘরের মধ্যে পুরুষের ক্রন্দন ধ্বনি শুনিয়া থমকিয়া দাঁড়াইলাম। জানালা দিয়া দেখি অনেকগুলি লোক, কেহ সরবে কাঁদিতেছে, কেহ রুমালে চোখ মুছিতেছে, কেহ মরিয়াছে মনে হইল, কিন্তু বাড়ির সম্মুখে খাটিয়া দেখিলাম না। উপরে চাহিলাম, দেখিলাম বাড়িখানার প্রান্ত হইতে প্রান্তান্তর পর্যন্ত বিস্তৃত একটা সাইনবোর্ড। তাহাতে সোনালী অক্ষরে লেখা প্রেমার্থীহরণ ঔষধালয়। তাহার নিচে লেখা শ্রী ত্রিলোচন কবিরাজ। ঔষধালয় ও কবিরাজ উভয়কেই নূতন মনে হইল, কাজেই কৌতূহলী হইয়া দাঁড়াইলাম। কিন্তু অচিরাৎ বুঝিলাম ভুল করিয়াছি। কবিরাজ এবং ঔষধালয় কোনোটি নতুন নহে, যেহেতু সাইনবোর্ডের সোনালী অক্ষরে কালো দাগ পড়িয়াছে এবং সদরের যে ঘরে রুদ্যমান জনগণকে দেখিলাম, তাহারই পাশে একটা বড় হল ঘর। তাহার আসবাবপত্র অতি পুরাতন এবং ফরাসের 101টি স্থানে কালি এবং তেলের দাগ। ক্যাশবাক্সের সম্মুখে যে লোকটি বসিয়াছিলেন, তিনিও অতি প্রাচীন। বুঝিলাম এইটি কবিরাজ মহাশয়ের ডিসপেন্সারি। ক্যাশবাক্স রক্ষক ভদ্রলোকটি আমাকে আগ্রহের সঙ্গে দেখিতেছিলেন। সহসা ডাকিলেন, আসুন, ভিতরে আসুন। ভিতরে ঢুকিয়া ফরাসে বসিলাম। দেয়ালে একখানি প্রকাণ্ড আকারের মদনভস্যের অয়েল পেন্টিং ছিল। সেইখানেই দেখিতেছি, এমন সময় ভদ্রলোকটি কহিলেন, জানেন তো বাড়িতে ব্যবস্থা নিলে দর্শনী 8 টাকা। কহিলাম, কিসের দর্শনী? কবরেজ মশায়ের। ব্যাধি অবশ্য আপনার 3 দিনেই নির্মূল হবে, সাক্ষাৎ ধন্বন্তরী। বিরক্ত হইয়া কহিলাম, এই কথা বলবার জন্য ডেকেছেন বুঝি? ব্যাধি আমার নেই। বৃদ্ধ কহিলেন, অবশ্য আছে। এই ব্যাধি নেই এমন পুরুষ এবং নারী জগতে নেই মশাই, রাজা রাজরা থেকে। কথা সমাপ্ত হইতে দিলাম না। বিদ্রূপ করিয়া কহিলাম, আপনি অন্তর্যামী দেখছি। বৃদ্ধ নির্বিকারভাবে কহিলেন, প্রায়। এই 63 বছর বয়স হলো মশাই। 18 বছর থেকে কবরেজ মশাইয়ের কম্পাউন্ডারি করছি। প্রত্যহ গড়পড়তায় 300 রুগীকে ওষুধ দিই। বর্ষার বসন্তে রুগী হয় 2। 30টি ছেলে মোড়ক বেঁধে অবকাশ পায় না। নিজে দেখছি তো কবরেজ মশাইয়ের ওষুধ নইলে কারো চলে না। আর আপনি কি না? একটু সম্ভ্রম হইল। কহিলাম, কি ব্যাধির কথা বলছেন জানলে? বৃদ্ধ কহিলেন, সাইনবোর্ড দেখেননি?
যাবতীয় প্রণয় ঘটিত ব্যাধির চিকিৎসা এখানে ওষুধ এবং মুষ্টিযোগ সহযোগে করা হয়। দর্শনী 8 টাকা, ওষুধ বিনামূল্যে। এর চেয়ে সুবিধে পাবেন কোথাও? শিরোঘূর্ণন, হৃদকম্প প্রভৃতি প্রণয় ঘটিত অনেক প্রকার ব্যাধির নাম ও তাহার বহুবিধ পেটেন্ট ঔষধের বিজ্ঞাপন বড় বড় মাসিক ও সংবাদপত্রে আবাল্য দেখিয়া আসিতেছি। এ পর্যন্ত তাহার প্রয়োজন হয় নাই। আর আজ? বৃদ্ধ কহিলেন, ভাবছেন ভাবছেন বুঝি কোনো ব্যাধি নেই আপনার? কবরেজ মশাইয়ের সঙ্গে চোখাচোখি হলেই বুঝতে পারবেন ব্যাধি আছে কি না। আপনার আর বয়স কি মশাই? আমি শ্রী বলরাম রসনিধি 5টি স্ত্রীকে নিমতলার ঘাটে পার করেছি। এই 63 বছর বয়স। এখনও আমাকে মাঝে মাঝে কবরেজ মশাইয়ের কাছে ব্যবস্থা নিতে হয়। প্রতিবাদ করিলাম না, কিন্তু মনে হইল হয়তো ব্যাধি আমার কোথাও আছে। গৃহিণীর সহিত ঝগড়া করিয়া আসা অবধি মাথাটা টনটন করিতেছিল। ভাবিলাম হয়তো এটাও প্রণয় ঘটিত কোনো ব্যাধি হইবে। কিছু জিজ্ঞাসা করিব এমন সময় রসনিধি মহাশয় সসম্ভ্রমে কহিলেন, ওই কবরেজ মশাই আসছেন। পরক্ষণেই হুঁকা হাতে ত্রিলোচন কবিরাজ মহাশয় মোহমুদ্গর আবৃত্তি করিতে করিতে ঘরে প্রবেশ করিলেন। বয়স 70 পার হইয়া গিয়াছে। মাথার সম্মুখের দিকে চুলের উৎপাত নাই। পিছনে কয়েকগুচ্ছ শুভ্র কেশ, তাহাতে একটি ধুতুরা ফুল। কবিরাজ মশায় ললাটে একটি যাত্রার দলের মহাদেবের ধরনে ললাট নেত্র আঁকা, তাহার মধ্যে একটি রক্তচন্দ্রনের অক্ষিতারকা। ফরাসে বসিয়াই কবিরাজ মহাশয় আমার দিকে দৃষ্টিপাত করিলেন। কেন জানি না আমি চোখ বুজিলাম। কবিরাজ মশায় কহিলেন, ভয় নাই, আরোগ্য হবে। পরে হুঁকায় টান দিয়া কহিলেন, রোগীগণকে উপস্থিত করো মাধাই। কবিরাজ মহাশয়ের আহ্বান শুনিয়া গুটি কয়েক অল্প বয়সের শিক্ষার্থী ডিসপেন্সারিতে আসা উপস্থিত হইল এবং কবিরাজ মহাশয়কে প্রণাম করিয়া রোগীদের বসিবার ঘরে চলিয়া গেল। আমি ফরাস ছাড়িয়া একটি টুলের উপর গিয়া বসিয়া সতৃষ্ণ নেত্রে রোগীদের ঘরের দরজার দিকে চাহিয়া রহিলাম। রোগীদের ঘর হইতে নানারূপ গুঞ্জন, দীর্ঘশ্বাস, অস্ফুট স্ফুট রোদন শুনিতে পাইলাম। তাহার পরেই কবিরাজ মহাশয় ছাত্রদের কাঁধে ভর দিয়া রোগীরা আসিতে শুরু করিল। এ কি, প্রায় যে সকলেই আমার পরিচিত। রসনিধি মহাশয় যাহা বলিয়াছিলেন তাহা দেখিতেছি মিথ্যা নহে। রাজনৈতিক নেতা হইতে আরম্ভ করিয়া মাসিক পত্র সম্পাদক পর্যন্ত সর্ববিধ ব্যক্তি কবিরাজ মহাশয়ের নিকট চিকিৎসার্থ আসিয়াছেন। একটা বিশেষত্ব এই দেখিলাম যে সকলেই কাঁদিতেছেন, কিন্তু কেহ কাহারও দিকে চাহিতেছেন না। অতি বৃদ্ধ হইতে আরম্ভ করিয়া 10 বৎসরের বালক পর্যন্ত রোগ দেখাইতে আসিয়াছে। একটা প্রশ্ন মনে জাগিল। উঠিয়া রসনিধি মহাশয়ের কানে কানে জিজ্ঞাসা করিলাম। তিনি কহিলেন, হ্যাঁ, মেয়েরাও আছেন, তবে তারা দোতলায়। এদের ব্যবস্থার পর তাদের ব্যবস্থা হবে। কবিরাজ মশায় হাঁকিলেন, অগ্রে অল্প বয়স্কগণকে উপস্থিত করো। একসঙ্গে 5-7টি স্কুলের ছেলে চোখ মুছিতে মুছিতে আসিয়া ফরাসে বসিল। কবিরাজ মহাশয় গম্ভীর স্বরে প্রশ্ন করিলেন, পরীক্ষায় ফেল করিয়াছ? সকলেই সমস্বরে ফোঁপাইতে ফোঁপাইতে উত্তর দিল, হুম। কবিরাজ মশায় আর কিছু জিজ্ঞাসা করিলেন না। রসনিধির দিকে ফিরিয়া কহিলেন, প্রাতে মোহমুদ্গর গুড়িকা একমাত্রা, পথ্য উপবাস। ব্যবস্থাপত্র লইয়া ছেলে কয়টি দর্শনী দিয়া চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। এইবার বয়স্ক রোগীরা আসিতে শুরু করিলেন। প্রথমে যিনি আসিলেন তাহাকে চিনিতাম না। তিনি কবিরাজ মহাশয়ের সম্মুখে বসিয়াই হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিলেন। কবিরাজ মহাশয় জিজ্ঞাসা করিলেন, পেশা কি? ভদ্রলোক কাঁদিতে কাঁদিতেই কহিলেন, পত্রিকা সম্পাদক। কবিতা ছাপা হয়?
আগে তাতেই তো। হুম, লেখিকার কাছে পত্র লিখন কার্য করা হইয়াছে? আগে তার জবাব পেয়েই তো। বলিয়াই ভদ্রলোক আবার কাঁদিয়া উঠিলেন। আমি কবিরাজ মহাশয়ের অভ্রান্ত নির্দেশ দেখিয়া আশ্চর্য হইলাম। কবিরাজ মহাশয় হাত বাড়াইয়া রোগীর নাড়ি দেখিলেন, তাহার পর কহিলেন, ব্যবস্থা প্রাতে ও সন্ধ্যায় অশ্রু ভৈরব বটি, মধ্যাহ্নে স্বল্প প্রণয়ান্তক। তাহার পর রোগীর দিকে ফিরিয়া কহিলেন, পত্রিকা সম্পাদন ত্যাগ করো। এই সময় ক্ষীণ একটি আর্তনাদ শুনিলাম। পরক্ষণেই মাধাই আসিয়া জানাইল যে দ্বিতলে একটি রোগিণীর মূর্ছা হইতেছে। ত্রিলোচন কবিরাজ উঠিলেন এবং একটিপ নস্যি নাসারন্ধ্রে টিপিতে টিপিতে দ্বিতলে চলিয়া গেলেন। এই অবসরে আমি রসনিধি মহাশয়ের নিকটে গিয়া বসিয়া কহিলাম, যদি কিছু মনে না করেন। রসনিধি কহিলেন, আদৌ মনে করব না, প্রশ্ন করুন। ত্রিলোচন কবিরাজের জীবন কাহিনী জানিবার জন্য দুর্নিবার আগ্রহ হইতেছিল। কহিলাম, কবিরাজ মহাশয়কে অনেক দিন থেকেই জানেন আপনি, তার সম্বন্ধে। রসনিধি কহিলেন, ত্রিলোচন কবিরাজের কথা জানেন না আপনি? আচ্ছা, সংক্ষেপে শুনুন তবে। 50 বছর আগেকার কথা। কবিরাজ মশাই পড়তেন সিদ্ধান্ত কৌমুদী, আমরা পড়তাম মুগ্ধবোধ। অকস্মাৎ একদিন গ্রামের রজগনন্দিনী ধৈর্যময়ী ত্রিলোচন কবিরাজের নামে অভিযোগ করল যে তিনি তার অঙ্গ স্পর্শ করেছেন। অধ্যাপক মহাশয় চতুষ্পাটি থেকে তাকে বিদায় দিলেন। ত্রিলোচন কবিরাজ সেই থেকে সংসার ত্যাগ করেন। তারপর এদেশ সেদেশ ঘুরে দেখলেন যে জগতে প্রেম ব্যাধি সর্বাপেক্ষা মারাত্মক। তখন জীবহিতের জন্য এই ব্যাধির ওষুধ খুঁজতে তিনি গেলেন হিমালয়। সেখানে সিদ্ধ বাবা মদন মোহনজির নিকট দীক্ষা নেন। তিনি তার প্রেম ব্যাধি আরাম করেন। তারপর গুরুর আদেশে তিনি লোকহিত সাধনের জন্য গুরুদত্ত ওষুধপত্র নিয়ে সংসারে আসেন এবং এই ডিসপেন্সারি খোলেন। তার ছাত্রেরা কেউ বিবাহ করতে পারে না, তবে আমার পৈতৃক বৃত্তি বলে আমার সম্বন্ধে তার অন্য ব্যবস্থা ছিল। তা তার কৃপাতেই হোক আর ভাগ্য বলেই হোক 5-5টার হাত থেকে উদ্ধার পেয়েছি। গুরু হে, তুমি সত্য। বলিয়া রসনিধি হাত জোড় করিয়া উদ্দেশ্যে নমস্কার করিলেন। এই সময় কবিরাজ মহাশয় আবার আসিয়া ফরাসে বসিলেন। এইবার আমিও ভক্তি ভরে কবিরাজ মহাশয়ের পদধূলি লইলাম। কবিরাজ মহাশয় মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিলেন। রোগীরা তখনও কাঁদিতেছিল। ত্রিলোচন কবিরাজ হাঁকিলেন, চুপ। ক্রন্দনধ্বনি থামিয়া গেল, শুধু ফোঁসফোঁসানি শোনা যাইতে লাগিল। দ্বিতীয় রোগী আসিয়া উপস্থিত হইলেন। বয়স বছর 25, গায়ে একটা রঙিন পাঞ্জাবি, চোখ কাঁদিয়া কাঁদিয়া লাল হইয়া উঠিয়াছে, মাথার চুল রুক্ষ। ফরাসে বসিয়াই ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। ত্রিলোচন কবিরাজের খোলা নস্যদানি হইতে খানিকটা নস্য ফরাসে উড়িয়া পড়িল। কবিরাজ মশায় তাহা লক্ষ্য করিলেন। তাহার পর রোগীর নাড়ি দেখিয়া কহিলেন, রোগের বিবরণ বর্ণনা করো। কেমন করিয়া পাশের বাড়ির ছাতে শাড়ি শুকাইতে দেখিয়া তাহার রোগের প্রথম সূত্রপাত হয় এবং তাহার পর ক্রমে ক্রমে অনিদ্রা, অরুচি, দীর্ঘ নিঃশ্বাস প্রভৃতি উপসর্গ প্রকাশ পায়, ভদ্রলোক তাহা বর্ণনা করিতে লাগিলেন। শেষে গত সন্ধ্যায় শাড়ির অধিকারিণী তাহার মাথায় ছাত হইতে একঝুড়ি তরকারির খোসা ফেলিয়া দেওয়াতে অনেকগুলি নূতন উপসর্গের সৃষ্টি হইয়াছে। কবিতা রচনা করিবার প্রবৃত্তি তাহার অন্যতম। এই পর্যন্ত বর্ণনা করিয়া পকেট হইতে একটি কলার খোসা কবিরাজ মহাশয়কে দেখাইয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রোগী পুনরায় কহিলেন, তার স্মৃতিচিহ্ন রেখেছি আমি, খোসা নয়, এ ফুল। কবিরাজ মহাশয় তাহার হাত হইতে খোসা লইয়া পরীক্ষা করিলেন। তাহার পর সেটা ফেলিয়া দিয়া প্রশ্ন করিলেন, জঞ্জাল প্রক্ষেপকারিণীর বয়স কত? রোগী চিৎকার করিয়া উঠিলেন, 16 সুইট।
ত্রিলোচন কবিরাজ ধমক দিয়া কহিলেন, চুপ! ব্যবস্থা কিশোরী কালানল প্রাতে, সন্ধ্যায় দীর্ঘশ্বাসারি ঘৃত বুকে মালিশ। যাও, দক্ষিণের বাতায়নে একটি স্থূল যবনিকা প্রলম্বিত করোগে। ইহার পর ক্রমাগত রোগীরা আসিতে লাগিলেন। একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করিলাম যে সকলেই অসংকোচে সকলের সম্মুখে রোগের গূঢ় নিদান উদ্ঘাটন করিতেছেন। লজ্জার লেশমাত্র কাহারও নাই। বৃদ্ধ অনুকূল চক্রবর্তীকে চিনিতাম। চতুর্থ পক্ষের স্ত্রীর সহিত বনিবনা না হওয়াতে তিনি সম্প্রতি বিশ্বম্ভর পাকরাশির প্রৌঢ়া পত্নীকে দেখিয়া রোগগ্রস্ত হইয়াছেন এবং এদিকে পাকরাশি মহাশয় অনুকূলবাবুর চতুর্থ পক্ষের সহধর্মিণীকে কাশীবাস করাইবার সংকল্প করিয়াছেন। সংকল্পের ফলে তাহার অরুচি, শিবশূল ইত্যাদি উপসর্গ দেখা দিয়াছে। উভয় রোগের এই পারিবারিক গোপন নিদানের কথা উভয়ে পরস্পরের সম্মুখেই বর্ণনা করিয়া গেলেন, বলিতে বাধিল না। দেখিয়া ত্রিলোচন কবিরাজের আধ্যাত্মিক শক্তির প্রতি আমার ভক্তি উত্তরোত্তর বর্ধিত হইতে লাগিল। রোগী ক্রমাগত আসিতেছে, ব্যবস্থা লইতেছে, বিরাম নাই। এদিকে বেলা বাড়িয়া উঠিল দেখিয়া উঠিবার উপক্রম করিতেছি, এমন সময় ঝড়ের মতো একজন ঘরে প্রবেশ করিয়াই চিৎকার করিয়া উঠিলেন, প্রাণ যায়, প্রাণ যায়! আতঙ্কে শিহরিয়া উঠিলাম। বস্তবিকার অন্যতম সদস্য রাতুল রাহা। সহসা রাতুল রাহা হরিকুমারের স্বপ্নরাজ্য হইতে বাস্তব শহরে আসিলেন কি করিয়া? ঘরশুদ্ধ সমস্ত লোক নিস্তব্ধ। যে সকল রোগীরা ক্ষণকাল পূর্বেও ফোঁস করিয়া নিঃশ্বাস ফেলিতেছিলেন, তাহারাও নবাগত রোগীর অবস্থা দেখিয়া নিঃশ্বাস বন্ধ করিয়া রহিলেন। ত্রিলোচন কবিরাজ রাতুল রাহার দিকে একবার চাহিলেন, তারপর উঠিয়া আলমারি হইতে বেলকাঠের স্টেথোস্কোপটি বাহির করিয়া রাতুল রাহার বুকে লাগাইলেন। রোগী চিৎকার করিয়া উঠিলেন, ব্যথা, ব্যথা! বুক আর নেই, ঝাঁঝরা হয়ে গেছে কবরেজ মশাই। ত্রিলোচন কবিরাজ ধমক দিলেন। রোগী চুপ করিলেন। নাড়ি পরীক্ষা করিয়া কবিরাজ মশায় কহিলেন, রোগ জটিল। রাতুল রাহা হতাশ হইয়া কহিলেন, সারবে কি না ফাঁদে বদ্ধ হয়ে? ত্রিলোচন কবিরাজ আশ্বাস দিয়া কহিলেন, ভয় নাই, অবস্থা বলো। রোগী কহিলেন, ও অবস্থা নেই আর, হৃদয়ে নাভিশ্বাস উঠেছে। ত্রিলোচন কবিরাজ চক্ষু মুদিয়া কহিলেন, বলো। রাতুল রাহা বলিতে আরম্ভ করিলেন, প্রেম আমার বুকে নীর বেঁধেছিল সেই ছোটবেলা থেকে। সেই নীরে হাজারো প্রেম পাখি ডিম ফুটে বেরিয়েছে। তারা জগৎ ঘুরে সবাই এখন হৃদয় খাঁচায় আসতে চায়, কিন্তু ঠাঁই নাই, ঠাঁই নাই। বলিয়া রাতুল রাহা দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। ত্রিলোচন কবিরাজ ভ্রুকুঞ্চিত করিয়া কহিলেন, স্পষ্ট করে বলো। রাতুল রাহা যাহা বলিলেন তাহার ভাবার্থ এই যে একাদিক্রমে 19টি কুমারীকে তিনি প্রেম নিবেদন করিয়াছিলেন। পরে নিবেদিতাগণের অভিভাবক ও অভিভাবিকারা সন্ধান পাইয়া রাহা মহাশয়কে বাস্তবিকা হইতে কুমারীগণের প্রেমার্ঘ্য গ্রহণ করিবার জন্য ধরিয়া আনিয়াছেন। ফলে তাহার ইহলৌকিক জনক জননী শশব্যস্ত হইয়া পড়িয়াছেন। ঘটক বলিতেছেন যে রাহা মহাশয়ের অতি বৃদ্ধ প্রপিতামহ 1 বৎসরে 51টি বিবাহ করিয়াছিলেন এবং যথোপযুক্ত মর্যাদা পাইয়াছিলেন। শুনিয়া পুরোহিত ঠাকুরেরা অত্যন্ত খুশি হইয়াছেন এবং পঞ্জিকা দেখিয়া একটা আসন্ন সুতহিবুক যোগের সন্ধান করিতেছেন। ত্রিলোচন কবিরাজ খানিকক্ষণ ধ্যানস্থ হইয়া রহিলেন। তাহার পরে কহিলেন, রোগ জটিল, রীতিমতো চিকিৎসা আবশ্যক। তাহার পর চক্ষু মুদ্রিত করিয়া ব্যবস্থা বলিতে লাগিলেন। প্রাতে বৃহৎ প্রেমাঙ্কুশ লৌহ পূর্ণমাত্রা ও পুরোহিত নিষুদন রস অর্ধবটি, মধ্যাহ্নে বিবাহ বিদ্রাবণ রস ও সন্ধ্যায় ঘটকাশনী ও খট্টাঙ্গ বলেহ।
প্রথম 3 দিবস লঙ্ঘন, পরে অবস্থা মতো। ব্যবস্থা মতো ঔষধ লইয়া যখন রাহা মহাশয় বাহির হইয়া যাইতেছিলেন, তখন হরিকুমারের বর্তমান সংবাদ জানিবার অভিপ্রায়ে আমিও উঠিলাম। ত্রিলোচন কবিরাজ পিছন হইতে ডাকিলেন, অপেক্ষা করো। ফিরিলাম। কবিরাজ মহাশয় কহিলেন, তোমাকে আমার একটু প্রয়োজন আছে। বসিয়া রহিলাম। ঘণ্টাখানেকের মধ্যে সমস্ত রোগী বিদায় হইয়া গেল। তখন ত্রিলোচন কবিরাজ কহিলেন, তোমাকে এই প্রথম দেখলাম, কিন্তু তোমার প্রতি আমার কিঞ্চিত মমতার সঞ্চার হইয়াছে, যেহেতু দেখিতেছি এই ব্যাধি তোমাকে আক্রমণ করিতে পারে নাই। কিন্তু দেখিলে তো, বিদ্বান, বুদ্ধিমান, খ্যাতিমান, ধনী, দরিদ্র কেহই এই নিদারুণ প্রেম ব্যাধি হইতে পরিত্রাণ পান নাই। আমি যদি তোমাদের শহরে চিকিৎসালয় খুলিয়া না বসিতাম, তাহা হইলে কি হইত ভাবিতে পারিতেছি না। প্রথম যৌবনে এই ব্যাধি আমাকে ভীষণভাবে আক্রমণ করিয়াছিল। গুরু দীক্ষা লইয়া উদ্ধার পাইয়াছি, কিন্তু এখনও আমার মাঝে মাঝে তোমাদের নূতন নূতন উপন্যাস ও কবিতার বই পড়িয়া আবার 2-1টি উপসর্গ দেখা দিতেছে। কাজেই গ্রন্থপাঠ একরূপ বর্জন করিয়াছি। কিন্তু দুঃখের বিষয়, আমার প্রাণান্ত চেষ্টা সত্ত্বেও এই দারুণ সংক্রামক ব্যাধি চারিদিকে ছড়াইয়া পড়িতেছে। তোমরা পুষ্টিকর খাদ্যের অভাবে অত্যন্ত দুর্বল হইয়া পড়িয়াছ বলিয়াই বোধ হয় এত শীঘ্র রোগগ্রস্ত হও। পূর্বে যেখানে কণ্ঠাশ্লেষ ব্যতীত রোগোৎপত্তি হইত না, সেখানে এখন একটি কটাক্ষই দেখিতেছি যথেষ্ট। আবার স্কুল, কলেজ এবং তোমাদের মধ্যে শাড়ির আঁচল ও চাবির গুচ্ছ পর্যন্ত রোগজীবাণু ছড়াইতেছে। ভবিষ্যতে সম্ভবত পদশব্দ শুনিয়াই তোমরা মূর্ছা যাইবে। লজ্জায় লাল হইয়া উঠিলাম। পকেটে পয়সা না থাকিলে এখনও গৃহিণীর আসিবার শব্দ শুনিলে মূর্ছার উপক্রম হয় তাহার বলিতে পারিলাম না। ত্রিলোচন কবিরাজ কহিলেন, তুমি অদ্য যাও। তুমি রোগগ্রস্ত হও নাই সুখের কথা, কিন্তু এ ব্যাধি সংকুল নগরে, যেখানে মেয়ে স্কুলের গাড়ি হইতে বায়োস্কোপের ছবি পর্যন্ত এই দারুণ রোগের জীবাণু বহন করিতেছে, সেখানে রোগগ্রস্ত হইতে বেশি সময় লাগে না। সাবধানের বিনাশ নাই। কাজেই প্রতিষেধক মদন মর্দন বটি ও কটাক্ষরি অঞ্জন লইয়া যাও। সপ্তাহে 1টি করিয়া বড়ি শীতল জলসহ সেবন করিবে ও প্রত্যহ চক্ষে কটাক্ষরি অঞ্জন একবার করিয়া লাগাইবে। আমি আর বিলম্ব করিতে পারিতেছি না, রোগিণীরা অপেক্ষা করিতেছেন। আমি প্রণাম করিলাম। কবিরাজ মহাশয় পুনরায় মোহমুদ্গর আবৃত্তি করিতে করিতে দোতলায় চলিয়া গেলেন। বাহির হইয়া প্রথমেই দ্রুতপদে কাশীমিত্রের ঘাটে আসিয়া উপস্থিত হইয়া গঙ্গাজল অনুপানে ত্রিলোচন কবিরাজের একটি বটি গলাধকরণ করিয়া ফেলিলাম। সেবনের সঙ্গে সঙ্গে নারী জনসংক্রান্ত সর্বপ্রকার চিন্তা তিরোহিত হইল। গৃহিণীর কথাও ভুলিয়া গেলাম। মনে হইতে লাগিল, জগতে আমি একাকী, আমার কেহ নাই, কেহ নাই, কেহ নাই। সম্মুখে দুর্গতি নাশিনী গঙ্গা খলখল করিয়া হাসিতে হাসিতে বহিয়া যাইতে লাগিল। এই রচনা প্রেসে দিবার পরই আমরা বিপন্ন হইয়া পড়িলাম। আমাদের বুড়া কম্পোজিটার হইতে আরম্ভ করিয়া দপ্তরির 9 বৎসরের ছেলেটি পর্যন্ত ত্রিলোচন কবিরাজের ঠিকানা জানিবার জন্য বারবার বিরক্ত করিতে লাগিল। এমনকি প্রসিদ্ধ মুষ্টিবীর অবলোক বন্দ্যোপাধ্যায়, ঐতিহাসিক ও সংবাদপত্রতাত্ত্বিক বৈকুণ্ঠ চাটুর্যে, সেল্টিক সভ্যতার অপ্রতিদ্বন্দ্বী গবেষক বারিদবরণ চৌধুরী, সংবাদপত্র সেবক ঔপন্যাসিক উৎফুল্ল দত্ত, প্রসিদ্ধ পাঁচালী গায়ক সুবর্ণ বণিক কুলতিলক, ভবভূতি লাহা পর্যন্ত পত্র লিখিলেন। রচনায় ঠিকানা না থাকাতে অবস্থা বুঝিয়া আমরা শ্রীযুক্ত দিবাকর শর্মার নিকট পত্র লিখি। তিনি উত্তরে জানাইয়াছেন, গৃহিণী কর্তৃক তাড়িত হইয়া সমস্ত জগতের উপর ক্রুদ্ধ হইয়া উঠিয়া অভুক্ত অবস্থায় বাড়ি হইতে বাহির হই। শেষে ক্লান্ত হইয়া গয়লা মাসির খোলার ঘরের বারান্দায় চাদর বিছাইয়া শুইয়া পড়ি।
নিদ্রিত অবস্থায় ত্রিলোচন কবিরাজকে স্বপ্নে দেখি এবং বাড়িতে ফিরিয়াই স্বপ্ন বৃত্তান্ত লিখিয়া ফেলি। রচনাটি তাহাই, তবে ভরসা আছে স্বপ্ন ফলিবে, যেহেতু ত্রয়োদশীর দিন স্বপ্ন দেখিয়াছি। এই কথা বলিয়া আপনার বন্ধুদিগকে ভরসা দিবেন। ইতিমধ্যে পারিবারিক তাড়নার ফলে যদি পুনরায় স্বপ্ন দেখি, তবে ত্রিলোচন কবিরাজকে তাহার পার্থিব ঠিকানাটি জিজ্ঞাসা করিব। ইতি শ্রী দিবাকর শর্মা। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।